আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে। আজকে আমরা আপনাদেরকে একজন তরুণ উদ্যোক্তার গল্প শোনাবো, যিনি জিরো থেকে হিরো হয়েছেন। এই বাবরকান্দি গ্রামেরই শাহ আলী ভাই, যিনি প্রথমে খামার শুরু করেছিলেন গারল দিয়ে, তারপরে উনি গাভী লালন পালন করেছেন, ছাগল লালন পালন করেছেন এবং উনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন কিন্তু ময়ূরের খামার করে। আমরা কিন্তু এখন ওনার ময়ূরের খামারেই রয়েছি এবং এটা হচ্ছে না নতুন একটি শেড। এখানে কিন্তু উনি প্রায় কোটি টাকা খরচ করে উনি এখানে জমি কিনে সেখানে উনি শেড করে এখানে উনি প্রায় অর্ধ কোটি টাকা শুধু ওনার ময়ূরই রয়েছে। বর্তমানে ওনার এখানে 70টি বড় ময়ূর রয়েছে এবং ওনার এখানে ময়ূরের বাচ্চা রয়েছে। সো আপনারা যারা ময়ূর এবং ময়ূরের পাখি সংগ্রহ, ময়ূরের বাচ্চা সংগ্রহ করতে চান, ওনার কাছ থেকে কিন্তু এগুলো সংগ্রহ করতে, পাশাপাশি উনি এখানে যে নতুন শেড করেছেন সেখানে কিন্তু উনি টার্কি মুরগি লালন পালন করতেছেন, চীনা হাঁস লালন পালন করতেছেন। উনি সমন্বিত খামার পরিচালনা করেন, বাড়িতে গাভীর খামার রয়েছে। তো এই যে শাহ আলী ভাই বিভিন্ন জিনিস লালন পালন করেছেন, ওনার অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করুন যে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন সেক্টরটা নিয়ে কাজ করলে আপনারা বেশি লাভবান হবেন, এবং শাহ আলী ভাই এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, সার্বিকভাবে উনি এখন বর্তমানে কেমন রয়েছেন সেই সব বিষয়ে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম শাহ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহ আলী ভাই, আমরা আপনার নতুন শেড দেখতে পাচ্ছি এবং খামার নতুনভাবে করেছেন। কতদিন হলো এই খামার করেছেন? আচ্ছা, 3 মাস শেষে 4 মাস রানিং চলতেছে, মানে এখানে কাজ করা শুরু করছি। আচ্ছা, এখনো কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় নাই? না না, আরো আপনার হয়তো 2-3 দিন লাগবে কাজ শেষে। আচ্ছা, তো ময়ূরের খামার তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিশাল পরিসরে করেছেন এখানে। জি ভাইয়া, নতুন ভাবে সেট করা হয়েছে তো এখানে আপনার ময়ূর আছে 70টির মতো এখন। 70টা? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি পার্ট বাই পার্ট ময়ূর রেখেছেন, এর কারণটা কি? একটু ছোট বড় আছে তো, আপনি দেখছে কোনোটা 1 মাস ছোট, কোনোটা আরো 1 মাস ছোট, এরকম ভাবে রাখা বেস করে। আচ্ছা, তার মানে এখানে বিভিন্ন বয়স অনুযায়ী আপনি ময়ূরগুলো পার্ট বাই পার্ট রুমে রেখেছেন? হ্যাঁ জি ভাইয়া। এই যে পার্ট বাই পার্ট বিভিন্ন বয়সের ময়ূর রেখেছেন, এতে কি কোনো সুবিধা পাওয়া যায় আসলে? হ্যাঁ, সুবিধা পাওয়া যায়। সুবিধা হচ্ছে আপনি যেগুলো বড় ওইগুলো, আপনি যেগুলো একটু বয়সে ছোট বা সাইজে ছোট ওইগুলোরে ঠোকরায়, তাই ঠোকরায় দেখছে মারা যায় অনেক সময় বা অসুস্থ হয়ে যায়। এই কারণে যেগুলো আপনার বড় বড়গুলো আলাদা আলাদা করে রাখা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখন যে ময়ূরগুলো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কি অ্যাডাল্ট? না না, আমার অ্যাডাল্ট ছিল আপনি 14টা, তো আমি কিছু বিক্রি করছি। এখন আপনি 8টা আছে, মানে বাড়ির কাজের জন্য কিছু ময়ূর বিক্রি করা বড়গুলা। আচ্ছা, 8টা বড় ময়ূর এখন তাহলে অ্যাডাল্ট রয়েছে? হ্যাঁ, অ্যাডাল্ট রয়েছে। আর এই যে এখান থেকে আবার অ্যাডাল্ট করে কিছু রেখে দিব আগামী বছর। আচ্ছা, ময়ূরগুলো অ্যাডাল্ট হয় কতদিন বয়সে ভাইয়া? 2 বছরে অ্যাডাল্ট হয়। 2 বছর? আচ্ছা, আমরা এখন যে শেডে রয়েছি এখানে যে বড় বড় ময়ূরগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? এগুলা হচ্ছে আপনি বর্তমানে 2 বছর পার ইয়াং আছে, আর ওইটার বয়স হচ্ছে আপনার 5 বছর। ওই সবচেয়ে বড় যেটা? হ্যাঁ, ওইটা 5 বছর। 5 বছর? 5 বছর। আচ্ছা, তাহলে এটা তো যখন ডানা ছড়াবে তখন যে ময়ূর যে পেখম মানে ছড়ানো হয় আমরা যেটা বলি, সেরকম ময়ূর নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি পেখম মেলে নতুন বড় হচ্ছে তো এটা আপনার আরো বড় হবে, আরো আপনার 2.5 ফিট 3 ফিট লম্বা হবে আরো। আচ্ছা, সিজন আসতে আসতে আপনার মার্চ এপ্রিল আসতে আসতে এত বড় হয়ে যাবে, আরো অনেক বড়। এগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট ময়ূর? হ্যাঁ, এগুলা ডিম পারে। ডিম পারে? বছরে এগুলো কিরকম ডিম দেয়? আমি একটা থেকে আপনি 30-35টা পর্যন্ত ডিম পাওয়া যায় বছরে। 30-35টা সর্বোচ্চ পেয়েছেন? হ্যাঁ, সর্বোচ্চ। সাধারণত কয়টা পেয়ে থাকেন? এভারেজ আপনি অনেকে বলে যে 20টা থেকে মানে 25টা হয়, কিন্তু ওই আমার এখানে আরো কিছু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, এই যে ময়ূরের ডিম যেগুলো পাচ্ছেন সেগুলো আপনি ফুটাচ্ছেন কিভাবে? আমি তো আগেও দেশি মুরগিতে ফুটাইতাম, আর যখন আপনি মুরগি সংগ্রহ না করতে পারলে তখন ইনকিউবেটারে ফুটানো হতো। আচ্ছা, এখন কিভাবে ফুটাচ্ছেন? দেশি মুরগি দিয়ে নাকি ইনকিউবেটরের মাধ্যমে? না, এখন তো আল্লাহর মতো আমি অনেক দেশি মুরগি পালবো, যেহেতু আপনি এই খামারটা নতুন করে করা, সবগুলো দেশি মুরগিতে ফুটাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শালিবের পিছনে যে আমরা যে ময়ূরগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কেমন রয়েছে আমাদের পিছনে? এখানে আপনি 9 মাস 10 মাস রানিং, 8 মাস এরকম বয়সের আছে, 7 মাস। আচ্ছা আচ্ছা, ছোট বড়। তো শালিব এই যে ময়ূর পালন করতেছেন, ময়ূরের খাবার দাবার কি দিচ্ছেন এবং কি কি পরিচর্যা করতেছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আমার তো এই ঘরটা তো পরিষ্কার করা লাগে না, যেহেতু অল্প অল্প করে রাখা। আপনি সকালবেলা পানি দিই, শীতের দিন থেকে পানিটা একবেলাই দিই। আচ্ছা, আপনি দুপুর হতে যাতে খাওয়া দাওয়া শেষে যায়, আর খাবারটা কন্টিনিউ দেওয়া থাকে। খাবারটা কি দিচ্ছেন? আমরা ডিম পাড়া যে ময়ূরগুলার এগুলো আপনি লেয়ার খাবার দিই। আর ছোট অবস্থা থেকে শুরু করি, ছোট অবস্থায় আমরা যখন বাচ্চা ফুটে তখন আপনাকে ব্রয়লার স্ট্যাটাস আপনারা 1 মাস আমরা দিয়ে থাকি। তারপর আরেকটু বড় হলে আপনার দেখা গেছে সোনালি স্ট্যাটাস আর ব্রয়লার স্ট্যাটাস একসাথে মিক্স করে দিই 15 দিন। তারপর আপনি শুধু সোনালি কক গ্রোয়ার দিই, আর যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন আপনি লেয়ার 1 দিই। আচ্ছা, ময়ূরকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করা প্রয়োজন হয়? ময়ূর আপনি রানীক্ষেতের ভ্যাকসিনটা মূলত দিয়ে থাকি আমরা। ছোট অবস্থায় আপনি BCR/DB দিই। প্রথম বয়সে দেন এটা? প্রথম সপ্তাহে দিই, আর 28 দিনে দিই, 21 দিন থেকে 28 দিনের ভিতরে দ্বিতীয় ডোজটা। এরপর কতদিন পর পর আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হয়? এটা হচ্ছে আপনার
6 মাস অন্তরালে আপনি ভ্যাকসিনটা করতে হয়, কিন্তু আমি বছরে একবারই করি, সেটা হচ্ছে শীতের আগে, মানে একবার করলে আমার হয়ে যায়। ঠিক আছে। এই যে দীর্ঘদিন ধরে আপনি ময়ূর পালনের সাথে জড়িত রয়েছেন, ময়ূরের সাধারণত কী ধরনের রোগ বালাই হয় আপনি লক্ষ্য করেছেন? মানে ময়ূর তো আপনি মুরগির মতোই, এদের ঠান্ডাটাই প্রবলেম হয়। ঠান্ডাটা। ঠান্ডা আচ্ছা, এই যে শীতকাল চলে আসছে, এখন এই ঠান্ডার হাত থেকে ময়ূরগুলোকে রক্ষা করার জন্য আপনি কী ব্যবস্থা নিয়েছেন? না, ময়ূর যখন আপনি বড় হয়ে যায় তখন আর ঠান্ডা নিয়ে প্রবলেম হয়। ছোটো বাচ্চা থেকে আপনার 6-7 মাস তখনই প্রবলেমটা হয়, আচ্ছা আচ্ছা, ওয়েদার চেঞ্জের কারণে প্রবলেম হয়। ঠিক আছে। তো শালি, এই যে ময়ূর আপনি বিক্রি করতেছেন, আগেও আমরা আসছি এবং ময়ূর বিক্রি করা হচ্ছে, ময়ূরগুলো নিচ্ছে কারা? হ্যাঁ, এইগুলো কি বাণিজ্যিক খামার করার জন্য নিচ্ছে না শখ করে যারা নিচ্ছে পালন করার জন্য নিচ্ছে? না, ময়ূর মূলত আপনি শৌখিন লোকেরাই নেয়, এটা তো আমি আগেও বলছি, এখনো সবাইকে আমি বলি শৌখিন লোকেরাই ময়ূর কিনে নেয়। আচ্ছা। আর কিছু লোক অনেকে ফোন দেয় যে ভাই আমি ময়ূরের খামার করব, এই সেই। তো আমি কিন্তু এটা সবাইকে আমি বিরতি স্ট্রেটলি মানে একেবারে ক্লিয়ারভাবে বলে দিই যে আপনার ময়ূরের খামার এটা চিন্তা ভাবনা মাথায় না আনাটে ভালো। আচ্ছা। তো অনেকে বলে যে আপনি করছেন, আমি বারবার বলছি আমার কিন্তু আউট বিজনেস বা আমি সংসার চালানোর মতো আমার কামাই রোজগার আসে। এটা দেশে কখন বিক্রি হবে বা হবে না সেটা আমিও জানি না। তখন এখন আমার একটা মেয়ে ধরেন অসুস্থ হইলো, আমার মেয়েটা, তখন আমি টাকা পাবো কোথায়? এটা তো কোথাও বিক্রি করতে পারবো না। একটা গরু বাজারে নিলে নগদে বিক্রি হয়ে যাবে, 2-4টা মুরগি নিয়ে গেলে বাজারে বিক্রি হয়ে যাবে। এই কারণে এটাকে আমি বিজনেস চোখে এখনও দেখি না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন যে এই জিনিসটা হচ্ছে একটা ইউনিক জিনিস। যারা নিচ্ছে তারা অনেক টাকা দিয়ে নিচ্ছে, যখন নেয় একসাথে তখন আপনি বড় একটা অ্যামাউন্টই পাচ্ছেন। বাট আপনার প্রয়োজনের সময় কিন্তু আপনি চাইলেই যে বিক্রি করে দিবেন কম বেশি করে, এটা কিন্তু পসিবল না। না না না, এটা কেউ নেয় না। আপনি এটা আমি সত্য কথা আমি সবাইকে বলি, মানে দাম আছে জাস্ট, কিন্তু মানে বিক্রি ওই ইয়াটা নেই। শালিব, এই যে ময়ূর যারা 1 পিস 2 পিস করে নিচ্ছে, হ্যাঁ, সেই হিসাবে এটা পালন করতে কোনো অসুবিধা আছে কিনা, যে কোনো লাইসেন্স সংগ্রহ করতে হয় কিনা যদি কেউ শখ করে নিতে চায়? আমি যতটুকু শুনছি যে 9টা পর্যন্ত লাইসেন্স ছাড়া পালন যায়। আমার তো লাইসেন্স করা, আপনার লাইসেন্স 9টা পর্যন্ত লাইসেন্স ছাড়া পালন করা যায়। আচ্ছা আচ্ছা, 9টা পর্যন্ত। কেউ যদি 1টি 2টি দলে নিয়ে শখ করে পালন করতে চায় সে পালন করতে পারে? পালন করতে পারে, কিন্তু তারপর আমি তাদেরকে বলবো যে আপনারা আশেপাশে যে ফরেস্ট অফিসার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে একটু মানে পারমিশন যে যেটা আছে মানে এটা কাগজটা আপনারা নিয়ে নেবেন, নিয়ে কিনবেন, সমস্যা নেই। তো শালিবের পাশেই দেখতে পাচ্ছি নতুন শেড করেছেন, সেখানে আমরা বিভিন্ন বাচ্চা দেখতে পাচ্ছি, হাঁসের বাচ্চা, তারপর মুরগির বাচ্চা। এগুলো কিসের বাচ্চা? এইখানে হচ্ছে আপনার চীনা হাঁসের বাচ্চা, টার্কি, তিতির, মানে বিভিন্ন প্রজাতির মানে হাঁস মুরগির বাচ্চা আমার কাছে পাবে আল্লাহর রহমতে। রাজহাঁস মানে যত ধরনের হাঁস মুরগি আছে কেউ যদি নিতে চায়, মানে লোকাল যে মানে পোলট্রি সেক্টর বা হাঁস সব ধরনের বেইজিং একেবারে আপনার ব্লাড লাইন পিওর থাকবে, আমার কাছ থেকে নিতে পারবে তারা। আচ্ছা শালি ভাই, আমরা কিন্তু দেখেছি আপনার গারল দিয়ে শুরু, তারপর গাভী পালন করলেন, কি মাঝখানে ছাগলও বিক্রি করলেন, এখন আপনি আর ময়ূর তো দীর্ঘদিন যাবত রয়েছেন, এখন আপনি টার্কি মুরগি, তারপর হচ্ছে কি বললেন আপনার এখানে তিতিরের অনেক বড় খামার ছিল আপনার, তারপর হচ্ছে এখন চীনা হাঁস, মানে বাংলাদেশ এগ্রিকালচার সেক্টরে যেগুলো হাঁস মুরগি আমরা বলি কোনো কিছু পালন করা কিন্তু আর আপনি বাদ রাখলেন না। না, এটা হচ্ছে কি আপনি আমরা সবাই যখন বিভিন্ন সেক্টরে যাব বিভিন্ন অভিজ্ঞতা নিতে পারবো। আচ্ছা, কারণ পুকুরে যদি আপনি না নামেন তাহলে তো সাঁতার শেখা যাবে না, নামতে হবে আর মাঠে খেলতে হবে, তাহলে সেখানে খেলতে খেলতে খেলার যায় যে আমার ভুল কোথায় আমি সেটা কিন্তু বুঝতে পারবো। যে এই এখন সবাই বলে লাভ লাভ, কিন্তু আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। যখন আমি তিতির পাখি পালন করছি আমি দেখি যে এগুলো প্রচণ্ড ডাকাডাকি করে, মানে প্রথমে তো মোবাইলে দেখলাম ভালোই লাগতো, যখন বাস্তবে আমি করতে গেছি তখনই প্রবলেম। তাই টার্কি মুরগি যে এগুলো আমি বিক্রি করি, আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিই এগুলো আমি বিক্রি করে থাকি। মূলত আমি খামার ওই হিসাবে না, বিজনেস হিসাবে নিচ্ছি, যেগুলো এনে খামারিদের পর্যায়ে দিব। আবার ওই খামারিরা যদি মাল সেল দেয় অন্তত আমার কাছে তারা বিক্রি করতে পারে নিশ্চিন্তে ভাবে, এগুলো আবার আমি অন্য খামারিদের দিব। এই যে আপনি একটা জিনিস বললেন যে মাঠে নামতে হবে, খেলতে হবে, বা পুকুরে না নামলে সাঁতার শেখা যায় না, আপনি সবকিছু মোটামুটি লালন পালন করেছেন। আপনার সবকিছুর অভিজ্ঞতার আলোকে আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে এই যে কোন সেক্টরটাকে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আপনার কাছে ভালো মনে হয়েছে, বা সবচেয়ে বেশি যারা একটু বেকার রয়েছে বা যারা প্রবাসী রয়েছে, যারা কিছু করতে চায় দেশে এসে, হ্যাঁ, কোন সেক্টরটা নিয়ে কাজ করলে তারা ভালো করবে বলে মনে হয় আপনার কাছে, লাভ বেশি পেয়েছেন? দেখেন, লাভ বেশি পেয়েছি আমি ময়ূরে, কিন্তু আমি এটা মানা করি সবাইকে। আমি সত্য কথা আমি বলি, এটা খামার করতে মানে খামার করার চিন্তা ভাবনা আনতেই মানা করি। সব লাভ আপনি একাই খাবেন? না না, আমি লাভের কথা বলি নাই। দেখেন, আমি বলছি আপনার পালেন, যদি আপনার আর্থিক সংকট না থাকে, দেখা গেছে আপনার মোটামুটি আপনি 2টা ময়ূর কিনলেন লাখ টাকা দিয়ে, দেখা গেছে আপনি ইনকাম সোর্স বাইরে আরও আছে, যে এটা থেকে কামাই না আসলে বা এটা আমার শখ, অন্য সেক্টর থেকে টাকা আসলে আমি খাইতে পারবো, আমার সংসার চলবে, তাহলে আপনি পালতে পারেন।
সেটা বড় লোক হোক আর মিডল ক্লাসের হোক, আপনি নিয়ে পালতে খুব পারেন। সুন্দর একটা কথা বলছেন যে আপনি সবচেয়ে বেশি লাভ পেয়েছেন ময়ূর থেকে, কারণ এই ময়ূরটা হচ্ছে একটা শৌখিন জিনিস এবং একটা এক্সেপশনাল জিনিস। আপনি এখানে অনেক ঝুঁকি নিয়েছেন, আপনি যদি ক্ষতিগ্রস্ত হইতেন তাহলে কিন্তু এখানে অনেক বড় ধরনের অ্যামাউন্টে আপনি ক্ষতিগ্রস্ত হইতেন। তো এরকম যারা ঝুঁকি নিতে পারবে, হ্যাঁ, তারা যেরকম ক্ষতির সম্ভাবনা থাকবে এবং লাভেরও সম্ভাবনা থাকবে। বাট ওভারঅল আমি যদি বলি যে আপনি হাঁস মুরগি যেগুলো নিয়ে কাজ করতেছেন বা গাভী নিয়ে কাজ করতেছেন, সেগুলো থেকে আপনার কাছে কোন সেক্টরটা ভালো মনে হয়েছে? কোন সেক্টরটা বলতে আমার দুধের গাভীর খামারটাই মনে করি ভালো, কিন্তু ভালো হলো হবে কি বা ভালো কেন, আমার বাবাকে আমি আমি ছোটো অবস্থায় দেখে আসছি যে আমার বাবা গরু পালে, সেই থেকে দেখা আমার কিন্তু গরুর খামার আছে। আমি মাঝখানে গরু বেচা কিনাও করছি, আপাতত বন্ধ করছি। কেন, আপনি মানুষগুলা গরুর ব্যাপারে যারা থাকে মানে অতিরিক্ত মিথ্যা কথা বলে, মানে এত ভালো সাজে, মানে আমি যে করছি আমি তো কখনো আমি বলবো না যে আমি ভালো, আমি খারাপ, সবাইকে বলি আমিও মিথ্যা কথা বলছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি কারো টাকা একসাথে মানে আসে, কিন্তু পরে আপনি আল্লাহ তাআলা এরকমভাবে তার টাকা সব নিয়ে যাবে, কারণ কারোর ঠকায় কখনো ভালো কিছু করা যায় না। মানে আমি যখন দেখছি আমি গরুর ব্যবসা করব কিন্তু সৎভাবে করব, আবার কখনো করব, এখন তো খামার আছে, দুধ বেচা কিনা করি, তাই এই গরুর খামারটা মোটামুটি একটা সংসার চলে যদি ব্যাপারীরা না ঠকায়। কিন্তু আর মূলত গরু ব্যাপারীরা ওরাই ভালো না, মানে ওরাই মানে একটা মানুষ শখ করে যে একটা কিস্তি তুলবে 2 লাখ টাকা একটা গাভী কিনবে, কিন্তু কে দিবে গাভীটা, যে দিবে সেই তো সব লাভ খায় ফেলে আগে, তখন এই গরুটা দুধ হয় না বা অনেক সময় ঠকে গেলে মানে এভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমি সবাইকে বলি যে আমরা যেরকম ভাবি চিন্তা ভাবনা করি বাস্তবটা এমন না। এই যে আমি এখানে আসছি, আমি সত্য কথা আমার কিন্তু খুব কষ্ট হয়েছে আজকে, এই যে এখানে 1 বিঘা জায়গা মধ্যে খামারটা করছি, প্রায় এখন তো অনেক টাকার হয়ে গেছে, জায়গা কিনছিলাম কম টাকা, এখন অনেক টাকা হয়ে গেছে। এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। হ্যাঁ, অনেক কষ্ট করে আমি তো দেখেছি যে আপনি আসলে কি পরিশ্রম করেছেন, একাই সব কাজ করতেন, গরুর ঘাস কাটা, গরু দহন করা, মানে কি লেভেলের পরিশ্রম, এটা অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু আজকে আপনি এই পর্যায়ে আসছেন আসলে। জি, আর এই চলার পথে মানুষগুলাই ঠকায়, মানে আপনি যার কাছে যাবেন একটা জিনিস কিনবেন, সে আপনাকে পরামর্শ দেওয়ার আগে আপনার থেকে মানে ঠকায়, আপনার থেকে টাকা উপার্জন করে নেবে, নিয়ে আপনার কল ধরবে এই সেই অনেক। তা আমি আমার জীবনে সফলতা আমি যতটুকু দেখছি আমি জানি না, কিন্তু এর চেয়ে বেশি মানে আমার যদি এখন ধরেন 1 টাকা রইছে, আমি 10 টাকা নষ্ট করছি, শুধু মানুষ ঠকাইছে। হ্যাঁ, মানে এই সেক্টরে মানে পশু পাখি সেক্টরে সবাই ঠকাইছে আমাকে। শাহালি ভাই, আমরা অনেক কথা বললাম, অনেক কিছু আসলে দর্শকরা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আশা করি শিক্ষা গ্রহণ করতে পারবে। তো পরিশেষে জানতে চাই আসলে বর্তমানে সর্বশেষ কি অবস্থার মধ্যে রয়েছেন, কেমন আছেন? সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে মানুষ ঠকানোর পরও ভালো আছি, কিন্তু যে মানুষগুলো ঠকাইছে আমার মনে হয় ধরেন 10 জন ঠকাইছে আমাকে, একজনের অস্তিত্ব আছে আর 9 জনেরই নেই, মানে আমার চেয়ে মানে অনেক খারাপ অবস্থা আল্লাহ তাদের। তাকে উপরে তুলতে চায়, তাকে কেউ দমায় রাখতে পারে না, এবং তাকে এই যে ঠকায় বলেন, যেই বলেন 9 জন ঠকাইছে, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আজকে অনেক ভালো পজিশনে চলে আসছেন। হ্যাঁ, যদি তারা না ঠকাইতো আমি আরো ভালো অবস্থানে যেতাম, বা যদি তারা না ঠকাইতো, কিন্তু এটা ঠকায়, ওটা তো পেটের জন্য সবাই। কিন্তু আমি কখনো আমার জীবনে আমি কাউকে কখনো ঠকাইনি। একটা গরু এক লোকে কান্নাকাটি করছে, গরুটা জল খেয়ে ফেলেছিল, আমি যখন গরু ব্যবসা করছি আমি বলছি তুমি বোন কান্নাকাটি করে গরুটা নিয়ে আসো, আনার সাথে আমি পুরো টাকাটা দিয়েছি, কিন্তু উনি 10,000 টাকা আমাকে রিটার্ন দিয়েছিল, বলছে না ভাই ঠিক আছে আপনি দিচ্ছেন একটু খুশি, কিন্তু এগুলা কেউ করে না। আচ্ছা শাহালি ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন।